পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের একটি প্রবন্ধ লেখক সৈয়দ মুজতবা আলীর বই কেনা, এই প্রবন্ধটি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রবন্ধটি লেখকের মূল গ্রন্থ পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। প্রথমেই লেখক সৈয়দ মুজতবা আলী সম্বন্ধে কয়েকটি কথা আলোচনা করি। তিনি একজন বহুভাষী ব্যক্তি, বিভিন্ন ভাষা তিনি জানতেন, তার বহুমুখী প্রতিভা রয়েছে। একদিকে তিনি লেখক, একদিকে তিনি সাংবাদিক, অন্যদিকে ভ্রমণের তার প্রবল পিপাসা। চাকরি এবং পড়াশোনার সূত্রে বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেছেন। তার জন্ম বর্তমান আসামের করিমগঞ্জ। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে 15টি ভাষা শিখেছেন। সত্যপীর, ওমর খৈয়াম, প্রিয়দর্শী এমন নানা ছদ্মনামে তিনি নানা লেখা লিখেছেন। তার ভ্রমণ কাহিনী, বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম দেশে বিদেশে। এছাড়া চাচা কাহিনী, পঞ্চতন্ত্র এই নামে নানা রম্য রচনা তিনি কিন্তু লিখেছেন। ঢাকায় লেখক মৃত্যুবরণ করেন। এবার আমরা মূল প্রবন্ধের আলোচনায়, বই কেনা এই প্রবন্ধের আলোচনায় আমরা আসি। মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। মাছি মারা কেরানি এটি একটি প্রবাদের মতোই, এটা একটা প্রবাদ হিসাবে গড়ে উঠেছে বাংলায়। এর পেছনে কিছু ইতিহাস আছে বলে মনে করা হয়। সত্য মিথ্যে সেটা জানা নেই, এটি লোকমুখে প্রচলিত কিছু কথা। মাছিমারা কেরানি শব্দের অর্থ হলো অনুকরণ করে যারা, প্রবলভাবে অনুকরণ প্রিয় বা অনুকরণশীল মানুষ। ব্রিটিশ আমলে ইংরেজরা তাদের নিজেদের প্রয়োজনে কিছু অনুগত কর্মচারী নিয়োগ করতে চেয়েছিলেন, মূলত কেরানি বা করণিক, ইংরেজিতে বলে ক্লার্ক, যদিও তাদেরকে ছোট না করেই বলছি। সেই করণিক শ্রেণী যারা, তারা কোনো একটা জিনিস বা কোনো তথ্য বা ডকুমেন্টস তারা কপি করে হুবহু সেই কপি করে আরেকটি নকল তারা তৈরি করতেন বা আরেকটি কপি তারা তৈরি করতেন। এটাই ছিল তাদের কাজ মূলত। তারা এইভাবে যে অনুকরণ করত, সে অনুকরণ একেবারে ডিটো হতো, ডিটো অনুকরণ তারা করত এবং ডিটো অনুকরণ করলে তারা আর কি সমাদর পেত সেই সমাজে। তো কোনো এক কেরানি বা করণিক তিনি একটি কপি থেকে আরেকটি কপি, মানে একটি অংশ থেকে আরেকটি জিনিস কপি করছিলেন। সেখানে একটি মাছি ছিল, মাছি মরেছিল। তিনি যখন কপি করছেন তখন সেই মাছিটা কিভাবে তাহলে কপি করবেন, এই জন্য তিনি একটা মাছি মেরে সেই জায়গায় তার যে নতুন লেখায় সেখানে তিনি জুড়ে দিয়েছিলেন। এখান থেকে বা এই গল্প থেকে কিন্তু এই মাছি মারা কেরানি শব্দটা নাকি এসেছে, এরকম মনে করা হয়। যাই হোক, মাছি মারা কেরানি মানে হলো যারা অনুকরণ করে প্রবলভাবে, সেই ধরনের মানুষকে ব্যঙ্গ করে বলা হয়। তো মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্র স্বীকার করে নিয়েছেন। মাছি ধরার এই ব্যাপার, এই কাজটা কিন্তু বেশ কঠিন। যারা এই বিষয় সম্পর্কে প্রবলভাবে দেখেন বা জানেন তারা কিন্তু বুঝবেন। মাছিকে যে দিক দিয়ে ধরতে চান না কেন সে ঠিক সময়ে উড়ে যাবেই। কারণ অনুসন্ধান করে দেখা গেছে দুটি চোখ নিয়েই মাছির কারবার নয়, তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে। অর্থাৎ আমাদের মানুষ বা অন্যান্য প্রাণীদের যেমন দুটো চোখ থাকে, মাছির কিন্তু তা নয়। মাছির মাথার বিভিন্ন দিকে প্রচুর চোখ থাকে। মাছির এই ধরনের চোখগুলোকে বলা হয় পুঞ্জাক্ষী। তাই মাছি দুটো চোখ দিয়ে কেবলমাত্র দেখে না, তার মাথা জুড়ে থাকা অজস্র চোখ দিয়ে সে কিন্তু দেখতে পায়। এটাই লেখক বলছেন। কেন তিনি মাছির প্রসঙ্গে এলেন সেটা কিন্তু আমরা পরের লাইনে আমরা বুঝতে পারবো। আমরা দেখতে পাই শুধু সামনের দিক, কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারের চোখ বসানো আছে বলে সে একই সঙ্গে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। অর্থাৎ পৃথিবীর 360 ডিগ্রি ভিউ সে কিন্তু পায়, সমস্ত দিকে একই সাথে সে দেখতে পায়। আমরা কিন্তু কেবলমাত্র সামনের দিকেই দেখতে পাই। তাই নিয়ে গুণী এবং জ্ঞানী আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন, এই প্রসঙ্গে একজন স্বনাম খ্যাত একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম এখানে উচ্চারণ করা হচ্ছে। এই মাছি সম্পর্কে তিনি একটি মন্তব্য করেছেন। সেই আনাতোল ফ্রান্স, যার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আনাতোল ফ্রান্স, যার জন্ম হলো প্যারিসে, তিনি একজন ফ্রান্সেরই ফরাসি একজন কবি, সাংবাদিক এবং ঔপন্যাসিক। অনেক উপন্যাস তিনি লিখেছেন, তার অনেক উপন্যাস বেস্ট সেলার হয়েছে। কিন্তু এহেন একজন সাহিত্যিক 1921 সালে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার, নোবেল পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। তার কথায় আছে বা বলা হয়, এটি একটি তথ্য, যে তার মস্তিষ্কের আকার, আমাদের যে মস্তিষ্ক, সাধারণ মস্তিষ্ক মানুষের,
তার 2/3, অর্থাৎ তার মস্তিষ্ক কিন্তু অন্যান্য মানুষের থেকে কিন্তু ছোট। তার বাবার বইয়ের দোকান ছিল এবং তিনি দীর্ঘ সময় এই বইয়ের সাথে সেই বইয়ের দোকানে তিনি কাটিয়েছেন। এইভাবে ছোটবেলা থেকেই তার বইয়ের সাথে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। সেই আনাতোল ফ্রাঁসের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তিনি দুঃখ করে কি বলেছেন? যে, "হায়! আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতাম।" তিনি বলেছেন যে, "মাছির মতোই যদি আমার মাথার চতুর্দিকে চোখ থাকতো, তাহলে তিনি আচক্রবাল বিস্তৃত অর্থাৎ দিগন্ত বিস্তৃত, যেখানে আকাশ এবং মাটি মিশে গেছে দূর বৃত্তাকার অবস্থায়, সেই জায়গায় পর্যন্ত তিনি যতদূর চোখ যায় সমস্ত জায়গা তার ৩৬০ ডিগ্রি ভিউ তিনি কিন্তু নিতে পারতেন। এই সমস্ত সুন্দর এই যে ধরণী বা পৃথিবী, তার সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতেন।" কথাটা যে খাঁটি, সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়। অবশ্যই কথাটা সুন্দর। সামনের দিক শুধু কেন, সমস্ত দিকের সৌন্দর্য একসাথে যদি দেখতে পেত মানুষ এবং বুঝে নিয়ে, তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করার থাকে না। এক্ষেত্রে তো মানুষের আর কিছু করণীয় নেই। মানুষ চেষ্টা করলে তো চারদিকে বা চতুর্দিকে চোখ লাগাতে পারবে না। তাই এক্ষেত্রে আফসোস করা ছাড়া উপায় নেই। এই যে যিনি এই সৃষ্টি করেছেন, তিনি এরকম যেহেতু করে দেননি, তাই আর কিছু করার নেই। কিন্তু এইখানেই ফ্রাঁসের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন, "কিন্তু আমার মনের চোখ তো মাত্র ১টি কিংবা ২টি নয়। মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি, ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে।" তিনি বলেছেন, তিনি এই ক্ষেত্রে একটা সুন্দর একটি মন্তব্য করেছেন যে, "আমার শারীরিক চোখ এটা আমি হয়তো বাড়াতে পারি না, কিন্তু মানুষের জ্ঞান, সেটা তো মানুষ বাড়াতেই পারে। এই জ্ঞান বাড়া মানে হলো এক একটা নতুন নতুন চোখ উন্মোচন হওয়া। নতুন নতুন জিনিস জানা মানে হলো আলোকপ্রাপ্ত হওয়া বা জ্ঞান লাভ করা। জ্ঞান এখানে চোখেরই সমতুল বা চোখেরই নামান্তর।" তাই লেখক সেরকমভাবে বলেছেন যে, "জ্ঞানের চোখ তো আমি বাড়াতেই পারি।" সেটা যত বই জ্ঞানের চোখ কিভাবে বাড়বে পরবর্তী সময়ে সেটা আলোচনা করা আছে। যত জ্ঞান বিজ্ঞান আমি পড়বো, জানবো, ততই আমার মনের চোখ ফুটতে থাকবে। পৃথিবীর আর সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোত করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। লেখক কি বলেছেন? পৃথিবীর আর সব সভ্য দেশ, যারা সিভিলাইজ, যারা পড়াশোনা করছে, নানা বিশ্বের নানা কার্যকারণ সম্পর্কে জানছে, সেই সমস্ত মানুষেরা, তারা কিন্তু এই চোখ বাড়াতে ব্যস্ত। অর্থাৎ তারা দেশ বিদেশের নানা জ্ঞান বিজ্ঞান তারা জানতে ব্যস্ত, তারা নতুন নতুন তথ্য সংগ্রহ করতে ব্যস্ত। কিন্তু আমরা বলতে লেখক ভারতীয়দের কথা বলেছেন। তারা তারা কি করছে? আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো। আরব্য উপন্যাস কি? ইংরেজিতে বলে আরাবিয়ান নাইটস। মূলত মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশীয় কিছু গল্প এবং লোককথার একটি সিরিজ বলা যেতে পারে। এই আরব্য উপন্যাসে অনেক গল্প আছে। মূলত আলাদিন এবং আশ্চর্য প্রদীপ, আলিবাবা ৪০ চোর, সিন্দাবাদের জাহাজের যে গল্প, আরব্য উপন্যাসের যে গল্পগুলো মূলত গড়ে উঠেছে, সেটি হলো পারস্যের রাজা সম্রাট শাহরিয়ারকে তার স্ত্রী সেহেরেজাদ যে গল্পগুলো শুনিয়েছিলেন, সেই গল্পগুলো ১০০১ আরাবিয়ান নাইটস সেই গল্প আকারে কিন্তু রয়েছে। এর পিছনে কিছু জনশ্রুতি, লোককথা রয়েছে যে কি ঘটনা ঘটেছিল। এই আরাবিয়ান নাইটস এর ঘটনাগুলো কি? মূলত পারস্যের রাজা, তিনি একসময় প্রবল নারী বিদ্বেষী হয়ে পড়েছিলেন। তাই তিনি আমন্ত্রণ জানাতেন তার নববিবাহিত স্ত্রীদের সঙ্গে যখন প্রথম রাতটি তিনি যাপন করতেন, তখন তার কাছ থেকে গল্প শুনতেন। যারা তার গল্প শুনে সন্তুষ্ট করতে পারত না, পরের দিনই তাদেরকে হত্যার আদেশ দিতেন। কারণ তিনি নারীদের কাছ থেকে, মানে মূলত মহিলাদের কাছ থেকে যেভাবে প্রতারিত হয়েছিলেন বা তিনি প্রতারণা দেখেছিলেন, এই জন্য তিনি প্রবলভাবে নারী বিদ্বেষী হয়ে পড়েছিলেন এবং নারীদের এভাবে হত্যা করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এই তার যেই স্ত্রী এই যে গল্পগুলো করেছিলেন, তিনি তাকে এমন গল্প শুনিয়েছেন যে গল্প শোনার আগ্রহে তিনি ১০০১ রাত্রি তিনি কিন্তু কাটিয়েছেন, গল্প শুনে কাটিয়েছেন। সেই গল্পগুলোই কিন্তু আরাবিয়ান নাইটস এ রয়েছে, এটাই মনে করা হয়। সেই আরাবিয়ান নাইটস এর কথাই কিন্তু এখানে বলা হয়েছে। সেখানে একটি একচোখা দৈত্যের গল্প আছে, যাকেই বলা হয় সাইক্লোপস। একটি জায়ান্ট বা বিশাল আকৃতির দৈত্য, তার মাথায় একদম কপালের ঠিক মাঝখানে একটি চোখ আছে। এইখানে এই উপমা ব্যবহারের আরেকটি কারণ হতে পারে, একচোখা বলতে আমরা বুঝি যে
একমুখী, তার চিন্তা ভাবনা যে করতে পারে না। দুই চোখ দিয়ে দেখলে আমরা বিভিন্ন জিনিসকে সমান চোখে দেখতে পারি, ভালোভাবে দেখতে পারি, কিন্তু এক চোখ দিয়ে সেটা কিন্তু দেখা সম্ভব নয়। অর্থাৎ কিছুটা পার্শিয়াল, এক চোখে দেখা পার্শিয়াল, নিরপেক্ষ নয়, এটাই বোঝানো হয়েছে। তাই বলছে আরব্য উপন্যাসে একচোখা দৈত্যের মতো ঘোত ঘোত করি, অর্থাৎ প্রবলভাবে আপত্তি জানাই, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই, অর্থাৎ ভয় দেখাই। তাহলে চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমত বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। এই চোখটা বাড়াবো কিভাবে? অর্থাৎ মনের চোখ আমরা বাড়াবো কিভাবে? বই পড়তে হবে, এবং বইটা পাবো কোথায়? তাই বই কেনার প্রবৃত্তি বা ইচ্ছে রাখতে হবে, বই কিনতে হবে, তাহলেই তো বই পড়তে পারবো। মনের চোখ ফোটানোর আরো একটা প্রয়োজন আছে। মনের চোখ ফোটানোর আরেকটা প্রয়োজনের কথা লেখক এখানে বলছেন। বার্ট্রান্ড রাসেল বলেছেন, সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। বার্ট্রান্ড রাসেলের প্রসঙ্গ এখানে এসেছে, একজন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ এবং সমাজকর্মীও। ইংল্যান্ডের ওয়েলস শহরে কিন্তু তার জন্ম। 1950 খ্রিস্টাব্দে তিনিও সাহিত্যে নোবেল পেয়েছেন। তিনি যুদ্ধবিরোধী ছিলেন, অর্থাৎ যুদ্ধ একদমই সমর্থন করতেন না, সাম্রাজ্যবাদ বিরোধী একজন ব্যক্তি ছিলেন, এজন্য তাকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। সেই বার্ট্রান্ড রাসেল একজন প্রখ্যাত ব্রিটিশ লেখক, গণিতবিদ। তিনি কি বলেছেন? যে সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া। সংসারে কত কষ্ট আছে, কত ধরনের সমস্যা রয়েছে, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি উপায় তিনি বলেছেন যে মনের ভেতরে একটি ভুবন সৃষ্টি করা। আমরা দেখেছি, আমরা যখন দুঃখে কষ্টে থাকি, আমরা অনেকেই আছি যারা গান শুনে দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করি, অনেকে বই পড়ে দুঃখ যন্ত্রণাকে ভোলার চেষ্টা করে। তো লেখক সেরকমই বলেছেন যে নিজের মনের ভেতরে একটি ভুবন তৈরি করে, একটা পৃথিবী তৈরি করে নেওয়া, নিজের একটা জগৎ তৈরি করে নেওয়া, এবং যখন বিপদ উপস্থিত হবে, সমস্যা হবে, তখন তার ভেতরে ডুব দেওয়া। অর্থাৎ তার ভেতরে, যেমন গানের ভেতরে আমরা আশ্রয় খুঁজি দুঃখ যন্ত্রণা কাটানোর, বইয়ের মধ্যে আমরা আশ্রয় খুঁজি দুঃখ যন্ত্রণা কাটানোর, সেরকমই একটি ভুবন তৈরির কথা লেখক বলেছেন। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, ভব যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। অর্থাৎ ইহজীবনের কষ্ট কমানোর বা এই কষ্ট থেকে দূরে থাকার সে কিন্তু চেষ্টা করতে পারে নিজের মনের ভেতরে একটি ভুবন সৃষ্টি করে। অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা পেলে দর্শন, দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস, ইতিহাস হার মানলে ভূগোল, আরো কত কি। অর্থাৎ সাহিত্যের মধ্যে সে যদি এই দুঃখ যন্ত্রণা কাটানোর আশ্রয় খুঁজে পায় তাহলে ঠিক আছে, যদি না পায় তাহলে ফিলোসফি বা দর্শন বলে যে বিষয় রয়েছে তার মধ্যে সে ডুব দিতে পারে, না হলে ইতিহাস নয়তো ভূগোল, যে কোনো জায়গায় সে কিন্তু এই যন্ত্রণা কাটানোর জায়গা খুঁজে নিতে পারে। কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে? এই যে ভুবন সৃষ্টির কথা বলেছেন বার্ট্রান্ড রাসেল, এই ভুবনটা আমরা সৃষ্টি করব কিভাবে? বই পড়ে, দেশ ভ্রমণ করে। কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না, কাজে শেষ পর্যন্ত বাকি থাকে বই। তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন। আচ্ছা, বলা হয়েছে কিভাবে ভুবন সৃষ্টি করব? বই পড়ে প্রথম কথা, আর আরেকটা দ্বিতীয় হলো দেশ ভ্রমণ করে, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে সেই জায়গার প্রকৃতি দেখে, মানুষের সাথে মিশে। দেশ ভ্রমণ করার সামর্থ্য, অর্থাৎ দেশ ভ্রমণ করতে গেলে টাকা পয়সা দরকার হয়, টাকা পয়সা অবশ্যই দরকার হয়, সময়ের দরকার হয়, এবং অবশ্যই দরকার স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য ভালো না হলে কারোর পক্ষেই এত জার্নি করা সম্ভব নয়। কাজে শেষ পর্যন্ত যেহেতু দেশ ভ্রমণ সবাই করতে পারবে না, তাই শেষ পর্যন্ত বাকি থাকে বই। এই ভেবেই ওমর খৈয়াম বলেছিলেন। ওমর খৈয়াম বলে একজন ব্যক্তিত্বের প্রসঙ্গ এসেছে। তিনি একজন ইরানের কবি, একজন গণিতবিদ, একজন দার্শনিক এবং জ্যোতির্বিদও তিনি। ইরানের নিসাপুরে তার জন্ম। তার যে কবিতা সমগ্র যে সমস্ত কবিতা তিনি লিখেছেন সেগুলো রুবাইয়াত নামে কিন্তু পরিচিত। তিনি কি বলেছিলেন? হেয়ার উইথ এ লোফ অফ ব্রেড beneath the bough, a flask of wine, a book of verse and thou beside me singing in the wilderness, and wilderness is paradise now. কি বলেছেন তিনি? হেয়ার উইথ এ লোফ অফ ব্রেড, এখানে এক টুকরো রুটি, beneath the bough, বাও মানে গাছের ডাল বা গাছের শ্রেণী আর কি, মূলত ব্রাঞ্চ যেটা বলা হয়, তার নিচে, বিনিথ মানে নিচে, ফ্লাস্ক অফ ওয়াইন, এক পাত্র ওয়াইন বা মদ, বুক অফ ভার্স অর্থাৎ কবিতার একটি বই, অ্যান্ড দাও মানে তুমি বা প্রিয়তমা, বিসাইড মি সিঙ্গিং ইন দ্য ওয়াইল্ডারনেস, ওয়াইল্ডারনেস মানে মূলত নির্জনতা বা জনহীন কোনো মরু প্রান্তর, মরু এলাকা, সেখানে আমার পাশে গান গাইছো, অ্যান্ড ওয়াইল্ডারনেস ইজ প্যারাডাইজ নাও, এবং এই ওয়াইল্ডারনেস বা এই জনহীন এই জায়গা, এটাই হলো প্যারাডাইস। প্যারাডাইস মানে হলো
স্বর্গ বা স্বর্গীয় যে বাগান, এবং এটাই আমার কাছে পর্যাপ্ত, এনাও মানে পর্যাপ্ত বা যথেষ্ট। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, যে রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। অর্থাৎ এই যে রুটি মদ এবং আমার প্রিয়তমায় বই থাকবে, সমস্ত কিছু, এবং নির্জনতা থাকবে, এখানে কিন্তু অবশ্যই বইয়ের কথা উচ্চারণ করা হয়েছে এই কবিতায় বা এই অংশে। কিন্তু আমরা যখন ভাববো তখন দেখব ভবিষ্যতে রুটি মদ কোনো কিছুই থাকবে না, প্রিয়ার চোখ সেও ঘোলাটে হয়ে আসবে। কিন্তু এই যে বই, যার কথা লেখক এখানে উল্লেখ করেছেন, বইটা কিন্তু তার একই সৌন্দর্য, একই মাধুর্য এবং একই জ্ঞান, তার সম্ভার নিয়ে একই রকম ভাবেই থাকবে। তাই বইকে লেখক বলেছেন অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তার বেহেস্তের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা বলেননি। তাই খৈয়াম যখন তার বেহেস্ত বা ধারণা অনুযায়ী আমরা স্বর্গ নরকের ধারণা করি, একই রকম ভাবে এই আরবিতে বেহেস্ত এবং দোজাক, বেহেস্ত মানে স্বর্গ বা স্বর্গীয় বাগান, এবং দোজাক মানে নরক, এই ধারণাটাও কিন্তু রয়েছে। বেহেস্তের যখন সরঞ্জামের কথা বলেছেন, বেহেস্তে তিনি কি কি নিয়ে যাবেন আর কি, তার যে ফিরিস্তি বা লিস্ট তিনি বানিয়েছেন, এটাই বলা যেতে পারে। সেখানে কিন্তু কিতাবের কথা, অর্থাৎ বইয়ের কথা তিনি কিন্তু ভোলেননি, বইটা অবশ্যই তিনি রেখেছেন। আর খৈয়াম তো ছিলেন মুসলমান, মুসলমানদের পয়লা কিতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মুহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন, তাতে আছে অল্লামা বিল কলমি, অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করছেন কলমের মাধ্যমে। আর কলমের আশ্রয় তো পুস্তকে, কলম এবং পুস্তক তো অবিচ্ছেদ্য, কলম দিয়েই তো পুস্তক লেখা হয়। তা এই প্রসঙ্গে বলা হচ্ছে খৈয়াম মুসলমান ছিলেন। আর মুসলমানদের যে পয়লা কিতাব, প্রথম যে বই, প্রধান যে ধর্মগ্রন্থ, সেটি হলো কোরআন। সেই কোরআন, তার যে বাণী মোহাম্মদ সাহেব বলতে হযরত মোহাম্মদ, তার কথা বলা হয়েছে। হযরত মোহাম্মদ তিনি কিন্তু হেরা পর্বতের গুহায় আল্লাহর কাছ থেকে তার যে আদেশ এবং বাণী তিনি শুনেছিলেন, সেগুলোই কিন্তু কোরআনে লিপিবদ্ধ করা আছে। এই প্রসঙ্গেই মুসলমানদের পয়লা কেতাব কোরআনের কথা বলা হয়েছে, এবং সেখানে সেই বাণী যে শুনতে পেয়েছিলেন তাতে এই কথাটা আছে, আল্লামা বিল কালমি, আল্লাহ মানুষকে জ্ঞান দান করছেন কলমের মাধ্যমে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কলমের কথা বলা আছে, এবং কলম আর বই কিন্তু সমার্থকই বলা যেতে পারে। বাইবেল শব্দের অর্থ বই, বই পার এক্সেলেন্স মানে সবচেয়ে শ্রেষ্ঠ, অর্থাৎ অন্যান্য অনেক বইয়ের মধ্যে শ্রেষ্ঠ, তার সর্বশ্রেষ্ঠ পুস্তক। অর্থাৎ বাইবেল এটাও কিন্তু বই, অর্থাৎ বই ছাড়া কিন্তু কিছু নেই, দ্য বুক। যে দেবকে সর্বমঙ্গলকর্মের প্রারম্ভে বিঘ্নহন্তা রূপে স্মরণ করতে হয়, তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। এখানে যেই জিনিসের প্রসঙ্গ এসেছে সেটি হলো মহাভারত, এই গ্রন্থটির কথা। মহাভারত, কথিত আছে যে মহাভারত গ্রন্থটি যে লেখা হয়েছিল, সেইটা লিখেছিলেন মহাকবি বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, বেদব্যাস। তিনি যে মহাভারত লিখেছিলেন বা বলেছিলেন, সেটি কিন্তু স্বহস্তে লিখেছিলেন গণেশ যে দেবতা, হিন্দু ধর্মের যিনি দেবতা গণেশ, যাকে প্রথমে মাসের প্রথমেই কিন্তু গণেশ দেবতার পুজো দিয়ে শুরু হয়। তো এই যে বিরাট গ্রন্থ বলতে এই মহাভারতের কথা বলা হয়েছে। তিনি স্বহস্তে নিজের হাতে লেখার গুরুভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই গণপতি, গণ অর্থাৎ জনসাধারণের দেবতা, গণপতি কিন্তু গণেশকেই বলা হয়। গণ অর্থাৎ জনসাধারণের দেবতা। জনগণ যদি পুস্তকে সম্মান করতে না শেখে, তবে তারা দেবভ্রষ্ট হবে। অর্থাৎ জনগণকে কিন্তু এই পুস্তকে সম্মান করতে হবে, বইয়ের সম্মান করতে হবে, না হলে তারা কিন্তু দেবভ্রষ্ট হবে, অর্থাৎ দেবতা থেকে বিচ্যুত হবে। তাই জনগণের বইকে সমাদর করতে হয়, তাহলে তারা কিন্তু দেবতাকেই সমাদর করছে। কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না, কিন্তু বাঙালি নাগর বা বাঙালি নাগরিকরা বা বাঙালিরা ধর্মের কাহিনী শোনেন না। এই যে ধর্মীয় কাহিনী তো বলা আছে যে গ্রন্থকে মর্যাদা দিতে হবে, গ্রন্থের কথা শুনতে হবে, গ্রন্থকে সমাদর করতে হবে, কিন্তু বাঙালিরা কিন্তু আদৌ সেটা করে? তার মুখে ওই এক কথা, অত কাঁচা পয়সা কোথায় বাবা যে বই কিনবো, অত কাঁচা পয়সা কোথায়। কাঁচা পয়সা মানে হলো কাঁচা পয়সা, যে এরকম ভাবে সে উচ্চারণ করছে, অত কাঁচা পয়সা কোথায় যে আমি বই কিনবো। কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকানো রয়েছে। কথাটার মধ্যে কিছুটা সত্য আছে, কনিষ্ঠা পরিমাণ, কনিষ্ঠা মানে আঙুলের সবচেয়ে ছোট আঙুল হলো কনিষ্ঠা। এই প্রসঙ্গে একদম অল্প পরিমাণ সত্য আছে বোঝাতে এই কনিষ্ঠার কথা বলা হয়েছে। সেইটুকু এই যে বই কিনতে পয়সা লাগে, ব্যাস, এর বেশি আর কিছু নয়। অর্থাৎ বই কিনতে পয়সা লাগে, এইটুকু সত্যি কথাটুকুই রয়েছে, আর বেশি কিছু নেই। বইয়ের দাম যদি আরো কমানো যায়,
তবে আরো অনেক বেশি বই বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই। তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও, তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে? যে বইয়ের দাম ভাবা হয় বা ভাবা যেতে পারে যে বইয়ের দাম কমালে নিশ্চয়ই অনেক লোক বই কিনবে। তাই যারা বই প্রকাশ করে বা ছাপায় তাদেরকে যদি বলা হয় বইয়ের দাম কমাও, তাহলে কিন্তু তারা রাজি হয় না। তারা বলে যে বিক্রি হচ্ছে না, দাম কমাবো কিভাবে? কেন মশাই? সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর ৬ অথবা ৭ নম্বরের ভাষা। এ ধরুন ফরাসি ভাষা। এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়। অথচ যুদ্ধের পূর্বে ১২ আনা ১৪ আনা জোর পার্সিকে দিয়ে যেকোনো ভালো বই কেনা যেত। আপনারা পারেন না কেন? অর্থাৎ বলা হচ্ছে সংখ্যার দিক থেকে বাংলা ভাষার যে র‍্যাংক পৃথিবীর অন্যান্য ভাষার মধ্যে, তার মধ্যে বাংলা ভাষার র‍্যাংক ৬ বা ৭ নম্বরে। তো আর ফরাসি ভাষা, ফ্রান্সের মানুষদের ভাষা, সেই ভাষা কিন্তু বাঙালিদের তুলনায় অনেক কম লোক সে ভাষায় কথা বলে। অথচ যুদ্ধের পূর্বে, মূলত এখানে ২য় বিশ্বযুদ্ধের কথাই বলা হচ্ছে, সে সময় ১২ আনা ১৪ আনা, এখন এই আনা চলে না, কিন্তু সেই সময় বা পার্সিকে দিয়ে যেকোনো ভালো বই সেই সময় কিন্তু কেনা যেত। তো অনেক কমে কিন্তু ফরাসি বই পাওয়া যেত সেই যুদ্ধের সময়ও। তাহলে আপনারা কেন পারছেন না? আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যেকোনো ভালো বই এক ঝটকায় ২০,০০০ ছাপাতে পারে। আমাদের নাভিশ্বাস ওঠে ২,০০০ ছাপাতে গেলে। বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? অর্থাৎ ফরাসি প্রকাশক নির্ভয়ে, তাদের কোনো ভয় নেই। তারা অনায়াসে একবারে ২০,০০০ বই ছাপিয়ে ফেলে। কারণ তারা জানে তাদের ক্রেতা আছে। বই ছাপালে আ পাঠক আছে, তারা বই কিনবে। কিন্তু বাঙালিরা, উম বাঙালি পাঠক নেই। যদি ২,০০০ ছাপানো হয় তাতেই নাভিশ্বাস ওঠে, অর্থাৎ যেন শেষ অবস্থা চলে আসে। তা বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? বেশি ছাপালে যে ছাপানোর যে খরচ, সেই খরচই উঠবে না। কারণ বই আ পড়ার লোক নেই, স্বাভাবিকভাবে বই কেনারও লোক নেই। অর্থাৎ যিনি প্রকাশক, তিনি যদি বেশি বই ছাপান, যদি তার বই না বিক্রি হয়, তাহলে তার তো সর্বস্ব যাবে। অর্থাৎ সমস্ত কিছু তা চলে যাবে। তিনি দেউলিয়া হবেন বা নিঃস্ব হয়ে যাবেন বা নিঃস্ব পরিণত হবেন। এই কথা বলা হয়েছে। যেহেতু বাঙালিরা বই কেনে না। এই তফাতের জন্যই ফরাসিরা প্রচুর বই ছাপাতে পারে। প্রকাশকরা নির্ভয়ে বই ছাপাতে পারেন। কারণ তারা জানে তার বই ছাপানোর পয়সা তার উঠে যাবে। কিন্তু বাঙালিরা, প্রকাশকরা বই ছাপাতে পারে না, কারণ বইয়ের পয়সা তিনি কিন্তু তুলতে পারবেন না, বিক্রি না হলে। তাই এই অচ্ছেদ্য চক্র মানে যেই চক্র ছেদ করা যায় না বা নষ্ট করা যায় না। বই সস্তা নয় বলে লোকে বই কেনে না, আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না। এই চক্র ছিন্ন তো করতেই হবে, কারণ এই পরিস্থিতি তো পাল্টাতে হবে। করবে কে? প্রকাশক না ক্রেতা? প্রকাশক করবে না, যিনি কিনছেন তিনি করবেন। প্রকাশকের পক্ষে করা কঠিন, কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে, এটা তার রুটি রুজির ব্যাপার। সে ঝুঁকি সে নিতে নারাজ, সে চাইবে না, এক্সপেরিমেন্ট করতে নারাজ, দেউলে হওয়ার ভয়, কারণ সে নিঃস্ব হয়ে যেতে পারে। সমস্ত টাকা পয়সা এখানে ঢেলে দিলে পরবর্তী সময় তার আর পুঁজি কিছু থাকবে না। কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি, বই কিনে কেউ তো নিঃস্ব হয়নি। বই কেনার বাজেট যদি আপনি ৩ গুণও বাড়িয়ে দেন, তবু তো আপনার দেউলে হওয়ার সম্ভাবনা নেই। বই কেনার বাজেট হয়তো কোনো মানুষ বর্তমান সময়ে দাঁড়িয়ে ২০০-৩০০ টাকা তার বাজেট রাখতে পারে, সে হয়তো ১,০০০ টাকা করতে পারে। তাহলে তো সে সম্পূর্ণভাবে দেউলে বা দেউলিয়া হবে না সে। মাঝখান থেকে আপনি ফ্রাঁসের মাছির মতো অনেকগুলি চোখ পেয়ে যাবেন। ফ্রাঁস যে মাছির কল্পনা করেছিলেন, অর্থাৎ মনের চোখ বাড়ানোর কথা বলেছিলেন, সেই রকম আপনারও মনের চোখ অনেক বাড়বে। বা রাসেল, যিনি বলেছিলেন, বার্ট্রান্ড রাসেল যিনি বলেছিলেন নতুন নতুন ভুবন সৃষ্টি করার কথা, সেই নতুন ভুবনও সৃষ্টি করতে পারবেন, নিজের মনের একটা জগৎ তৈরি হবে। তো ভেবে চিন্তে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। যারা সংসারী লোক, সংসার করে, নানা ধরনের খরচা রয়েছে, তারা ভেবে চিন্তে অগ্রপশ্চাৎ ভেবে কত টাকা তিনি এই ক্ষেত্রে ব্যয় করবেন সেটা ভেবে বই কেনে। আর পার পাঠক, পার শব্দটা পার মাতাল, এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করেছি। পার শব্দটা মানে একদম ওর মধ্যে থাকা প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় এরকম। যেই পাঠক প্রবলভাবে বইয়ের মধ্যে ডুবে থাকে আরকি, তাকে পার পাঠক বলা হয়েছে। তিনি কিভাবে বই কেনেন? প্রথমটা দাঁত মুখ খিচিয়ে, তারপর চেখে চেখে সুখ করে করে, এবং সর্বশেষ সে কেনে খ্যাপার মতো। বেশ রম্য রসিকতা করে লেখক কিন্তু কথাগুলি বলেছেন, এবং চুর হয়ে থাকে তার মধ্যিখানে, এই বইয়ের মধ্যে তিনি ডুবে থাকেন। এই একমাত্র ব্যসন বা একমাত্র তার নেশা বলা যেতে পারে। বিলাস ব্যসন কথাটা তোমরা হয়তো শুনেছ। যার দরুন সকালবেলা চোখের সামনে সার গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না। মানে যারা নেশা করে, গ্রস্ত যারা, তারা সকালবেলা তাদের সেই নেশাটা কাটে না, এবং এর জন্য কেমন তাদের মাথার অবস্থা হয়, মাথার টোল খায়, শরীর টলতে থাকে ইত্যাদি, বা তাদের লিভার পচে যেতে পারে।
লিভার পচে পটল তুলতে হতে পারে, অর্থাৎ লিভারের অসুস্থ হয়ে লিভার নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই বইয়ের নেশায় কিন্তু সেই সমস্ত কিছু হবে না। এজন্য বেশ রসিকতা করে লেখক কিন্তু কথাগুলি বলেছেন। আমি নিজে কি করি, অর্থাৎ আমি কি করি? আমি একাধারে প্রোডিউসার এবং কনজিউমার। তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রোডিউসার এবং সেইটা খেয়ে নিজেই কনজিউমার। এখানে আবার তিনি রসিকতা করে বলছেন যে তিনি নিজেই কনজিউমার এবং প্রোডিউসার। বুঝিয়ে বলতে হবে, একখানা বই প্রোডিউস করেছি, অর্থাৎ আমি নিজেই একটা বই প্রোডিউস করেছি বা প্রকাশ করেছি, কেউ কেনে না, তাই আমি কনজিউমার, অর্থাৎ নিজেই আমি সেই বইটা কিনি, নিজেই মাঝে মাঝে কিনি আর কি, বইটা কিনে বইটার মার্কেটটা বজায় রাখি। বেশ রসিকতা করে লেখক কিন্তু কথাগুলি বলেছেন। এরপরে বলছেন, মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। এই প্রসঙ্গে মার্ক টুয়েন বলে একজন প্রখ্যাত আমেরিকান রম্য রচনাকারের কথা কিন্তু বলা হয়েছে। আমেরিকান একজন লেখক মার্ক টুয়েন। আসল নাম কিন্তু তার মার্ক টুয়েন না, মার্ক টুয়েন তার ছদ্মনাম, তার আসল নাম স্যামুয়েল ল্যাহন ক্লিমেন্স। একজন আমেরিকান লেখক, বিজ্ঞান ভাবনা এবং ভালোবাসা, বিজ্ঞানের প্রতি তার প্রবল ভালোবাসা ছিল তার। বিখ্যাত বিজ্ঞানী হয়তো অনেকের নাম শুনে থাকবে, নিকোলা টেসলা, তার সাথে কিন্তু তার প্রবল বন্ধুত্ব ছিল। এই মার্ক টুয়েন, তার যে লাইব্রেরি ছিল সেটা নাকি দেখার মতো ছিল। মেঝের থেকে ছাদ পর্যন্ত বই বই, শুধু বই, এমনকি কার্পেটের ওপর তারপরেও গাদা গাদা বই স্তূপীকৃত করে রাখা হয়েছে, স্তূপ করে রাখা হয়েছে। সেখানে পা ফেলা যায় না, পা ফেলা ভার। এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বললেন, বইগুলো নষ্ট হচ্ছে এইভাবে পড়ে, গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন, কয়েকটা সেলফ জোগাড় করে বইগুলো রাখো না কেন? মার্ক টুয়েন খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন, ভাই বলছো ঠিকই, কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি, সেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি নে। সেলফ তো আর বন্ধু বান্ধবের কাছ থেকে ধার চাওয়া যায় না। অর্থাৎ তিনি বলেছেন যে বইগুলো, তিনি তার এই কথার মধ্যে কিন্তু বেশ রসিকতা রয়েছে, আর প্রচ্ছন্নভাবেও কিন্তু বলেই দিলেন যে বইগুলো তিনি কিন্তু ওর কাছ থেকে চেয়ে চিনতে এই লাইব্রেরিটা বানিয়েছেন, অর্থাৎ নিজের বই বিশেষ নেই। তো সেলফ কার থেকে চেয়ে নেবেন তিনি? সেলফ তো আর অন্য কাছ থেকে চাওয়া যায় না। তো মার্ক টুয়েনই না, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে, আর কিছু বই বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে, ধার করে আর ফেরত দেয় না। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না, সে লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবর্জিত। অর্থাৎ বই যখন সে নেয় কিন্তু সে ফেরত দিতে চায় না, সেক্ষেত্রে কিন্তু তার বিবেক আর কাজ করে না। তার কারণটা কি? এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটা সমাধান পেলাম। একজন আরবিয়ান লেখক তিনি লিখেছেন যে কেন ব্যাপারটা এমন কেন হয়। পণ্ডিত লিখেছেন, ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। ধনীরা বলে টাকা পয়সা আয় করা বেশি কঠিন, কিন্তু যারা পড়াশোনা করে জ্ঞানী, তারা বলে জ্ঞান অর্জনই বেশি কঠিন। এখন প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনীর না জ্ঞানীর? আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, কাজে আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। আমি তো নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, আমার জ্ঞান অর্জনই প্রধান ইচ্ছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা আমি বিচক্ষণ জনের চক্ষু গোচর করতে চাই, অর্থাৎ যারা বিচক্ষণ তারা একটু দেখুন ব্যাপারটা। ধনীর মেহনতের ফল হলো টাকা। ধনী যে পরিশ্রম করছে তার ফলে সে টাকা উপার্জন করছে। সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয়, তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান। অর্থাৎ টাকা যদি জ্ঞানীর হাতে দেয়, সেই জ্ঞানী কিন্তু টাকা পয়সা খরচ করেন। এবং শুধু তাই নয়, অধিকাংশ সময় দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারে ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে, অর্থাৎ ভালো পদ্ধতিতে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি টাকাটাকে ইউটিলাইজ করতে পারে বা খরচ করতে পারে। অন্যদিকে জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে, আর জ্ঞান চর্চা করে যেই ফলটা লাভ করা হয় সেটা তো আর টাকা পয়সা নয়, সেটা বইয়ের মধ্যেই থাকে। এবং সে ফল ধনীদের হাতে পায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না। কারণ এবার আমার যদি কোনো বই থাকে, আমি যদি জ্ঞানী হই, কোনো ধনীকে যদি সেই বইগুলো দিই, তারা কি সেই জ্ঞানটা ব্যবহার করতে পারবে? তারা কিন্তু সবাই কিন্তু সেটা পারবে না, কারণ বই পড়তে তারা পারে না অনেকেই। আরব পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন কিউইডি দিয়ে। এটা অনেকটা সেই উপপাদ্য করার পরে শেষে প্রমাণিত, বা একটা অঙ্ক করার শেষে যে প্রমাণিত লেখা হয়, সেই প্রমাণিতটাই হলো কিউইডি। এটি একটি কথা, কোয়াড ফ্র্যাট ডেমনস্ট্র্যান্ডাম, ঠিক আছে? অর্থাৎ শেষে আমি এটা প্রমাণ করে দিলাম, এটাই হলো কিউইডি। এটুকুই তোমরা জেনে রাখো, এর আরো অনেক জটিল তত্ত্ব রয়েছে। যাই হোক, শেষে প্রমাণ করা গেল যে জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। অর্থাৎ এই উদাহরণ দিয়ে বোঝানো গেল যে জ্ঞানার্জন বা জ্ঞানী মানুষ কিন্তু ধনী মানুষের থেকে বেশি মহৎ। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে, একমাত্র বাংলাদেশ ছাড়া। তাই প্রকৃত যারা মানুষ, যারা জ্ঞান অর্জন, যারা মনে করে সঠিক কোনটা, কোন পথটাই সঠিক, তারা কিন্তু ওই জ্ঞানের বাহন পুস্তক অর্থাৎ বই জোগাড় করার জন্য
অকাতরে অর্থাৎ হিসেব না করেই টাকা পয়সা খরচা করে, কিন্তু বাংলাদেশের যারা মানুষ অর্থাৎ আমরা যারা বাঙালি তারা কিন্তু সেটা করি না। একমাত্র বাংলাদেশ ছাড়া সবাই কিন্তু সেটা করে। সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন, তাই নিয়ে আমি একটু শোক প্রকাশ করেছিলাম কোনো একটি জায়গায়। তো আমার এক বন্ধু বলেছিলেন, এক ড্রয়িং রুম বিহারিনী গিয়েছেন বাজারে জন্মদিনের জন্য সওগাত কিনতে। একজন ড্রয়িং রুম বিহারিনী অর্থাৎ ড্রয়িং রুমই যে থাকে আর বাইরে কোথাও বেরোয় না, অর্থাৎ বাড়ির মধ্যেই থাকে, তার ড্রয়িং রুমে সাজগোজ করে এভাবেই তার দিন কাটে, ওইটাই তার জগৎ আর কি, বলা যেতে পারে কূপমণ্ডক। সেই ড্রয়িং রুমে থাকা সেই মহিলা গেছেন কোথায়? বাজারে গেছেন স্বামীর জন্মদিনের জন্য একটি সওগাত কিনতে, একটি উপহার কিনতে। দোকানদার এটা দেখায়, সেটা শোকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরবিনী ধনী, অর্থাৎ একদিকে তিনি অহংকারী, আর আরেকদিকে উল্টো দিকে আবার তিনি ধনীও। কিছুই আর মনোপুত হয় না, কোনোটাই তার মন পছন্দ হচ্ছে না, সবকিছু তার স্বামীর ভান্ডারে রয়েছে। যার দোকানদার দেখাচ্ছে সবই তার বাড়িতে আছে বা স্বামীর কাছে আছে। শেষটা দোকানদার নিরাশ হয়ে বলেন, হতাশ হয়ে বললেন যে, তবে একখানা ভালো বই দিলে হয় না? মানে একটা ভালো বই দিন স্বামীকে। গর্বিণী নাসিকা কুঞ্চিত করে বললেন, সেও তো ওর একখানা রয়েছে। বলছে, সেও তো ওর একখানা রয়েছে ভালো বই। অর্থাৎ এটা যে তিনি যে কতটা নিরক্ষর, বা তারা টাকা পয়সাই কেবলমাত্র জানে, যে বইয়ের মর্যাদা বা বইয়ের মূল্য কিছুই জানে না। একটা বই যেন সমস্ত জ্ঞানের ভান্ডার, এটাই তাদের কাছে মনে হয়। তাই কতটা বেশ রসিকতা করে লেখক কিন্তু এই কথাটা ব্যবহার করেছেন। যেমন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট, যে একটি বইয়ে সমস্ত জ্ঞান তাদের কাছে রয়েছে। অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলে তারা ওই জিনিস দিয়েই করে। মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য, তাই যদি কেউ আপনাকে ডাহা বেইজ্জত করতে চায়, অসম্মান করতে চায়, তবে সে অপমান করবে আপনার দেশকে। নিজের অপমান আপনি হয়তো সইতে পারবেন, মনে মনে 50 গুণে সরে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে কিন্তু দংশন করবে বহুদিন ধরে, আপনাকে কষ্ট দেবে। তো আঁদ্রে জিদ বলে একজনের কথা বলা হয়েছে, তার মেলা বন্ধু বান্ধব, মানে প্রচুর বন্ধু বান্ধব ছিল আঁদ্রে জিদের। তিনি একজন ফরাসি সাহিত্যিক। ইনিও 1947 সালে নোবেল পুরস্কার পান। সাম্রাজ্যবাদ বিরোধী প্রবক্তা ছিলেন। আঁদ্রে জিদের জন্ম প্যারিসে হয়েছিল। সেই আঁদ্রে জিদের কথাই কিন্তু এখানে বলা আছে। সে আঁদ্রে জিদের প্রচুর বন্ধু বান্ধব ছিল, মেলা মানে প্রচুর। তো জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন। তিনি সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন এবং সোভিয়েত রাশিয়ার বিরোধিতাও তিনি করেছেন। মূলত সোভিয়েতের লেনিনের পরবর্তী যে স্তালিনের সময়কালে স্তালিনের একনায়কতন্ত্রী যে শাসন ব্যবস্থা, সেটাকে তিনি একদমই পছন্দ করেননি। সে স্তালিনের কথা কিন্তু এখানে আসবে। তো প্যারিসের তিনি রাশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে একটা কেতাব ছাড়েন, বা একটি প্রাণঘাতী কেতাব ছাড়েন, মানে এমন একটি বই লিখলেন যাতে রাশিয়ান মানুষরা, মূলত স্তালিন রুষ্ট হলো। প্যারিসের স্তালিনীয়রা তখন লাগলো জিদের পেছনে। স্তালিনপন্থী যারা ছিল, যারা স্তালিনের সমর্থক, তারা এই আঁদ্রে জিদের পেছনে লাগলো, তাকে গালিগালাজ করলো, কটুকাটব্য করলো, মানে নানা ধরনের বাজে কথা বললো। এইভাবে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল। কিন্তু আশ্চর্য, জিদের লেখক বন্ধুদের, যারা জিদের সমর্থন করতেন বা জিদের পরিচিত লেখক বন্ধু যারা ছিলেন, তারা বেশিরভাগই চুপ করে সবকিছু শুনে গেলেন। কেউ কিন্তু জিদের পাশে দাঁড়ালেন না, জিদের হয়ে লড়লেন না। যে জিদকে এরকম বলা হচ্ছে, তারা কিন্তু পক্ষান্তরে কিছু বললেন না। জিদের জিগারে চোট লাগলো, জিগারে জোর চোট লাগলো, যে আমার বন্ধুরা আমাকে সবাই মানে মূলত স্তালিনীয়রা এইভাবে আক্রমণ করছে, আর ওরা কিছু বলছে না। তখন তিনি স্থির করলেন, এদের একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এরকম করছে, ঠিক আছে, একটা শিক্ষা দেব। কাগজে বিজ্ঞাপন বেরোলো, তিনি একটা বিজ্ঞাপন দিলেন, অ্যাড দিলেন। জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন। তার লাইব্রেরি যত বই আছে তিনি নিলাম ডেকে লোক ডাকবেন, অকশন করা হবে এবং সমস্ত বই তিনি বেচে দেবেন। প্যারিস অর্থাৎ মূলত ফ্রান্সের লোকেরা খবরটা শুনে মূর্ছা গেল, মানে এই কি বলছে, সমস্ত বই বিক্রি করে দেবে। কিন্তু সম্বিতে ফেরা মাত্রই মুক্ত কচ্ছ হয়ে ছুটলো নিলামখানার দিকে। যখন তাদের জ্ঞান ফিরল, অর্থাৎ তারা বুঝতে পারলো বিষয়টা, তাড়াতাড়ি তারা দৌড় লাগালো ওই নিলামখানার দিকে, যেখানে নিলাম করা হবে। মুক্ত কচ্ছ মানে মানে এমন ভাবে কাছা খুলে যাচ্ছে আর কি, এরকম ভাবে প্রবল ভাবে ছুটছে যে কাছা বা ধুতি যে বাঁধা হয়েছে সেটা খুলে যাচ্ছে আর কি, এই প্রসঙ্গে বলা হয়েছে। তো নিলামখানার দিকে রসিকতা করে অবশ্যই তিনি বলেছেন লেখক। সেখানে গিয়ে অবস্থা থেকে সকলেরই চক্ষু স্থির। কি হয়েছে? যেসব লেখক জিদের হয়ে লড়েননি, অর্থাৎ যারা জিদকে সমর্থন করে
কিছু লেখেননি বা প্রতিবাদ করেননি, তাদের যেসব বই তারা জিতকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন, তারা যে সমস্ত বই লিখেছিলেন, অনেক বই লেখক মানে জিতকে সই করে তাকে উপহার দিয়েছিলেন। সেই সমস্ত বইগুলো লেখকের সই সহ সেই উপহার পাওয়া বইগুলো এড্রেজিদ সেগুলোকে নিলামে চড়িয়েছেন। সব বই তিনি কিন্তু নিলামে চড়াবেন না বা চড়াচ্ছেন না। সেই সমস্ত লেখক যারা তার সমর্থনে পাশে দাঁড়ায়নি তাদের বইগুলোই কিন্তু নিলামে চড়াচ্ছেন। অর্থাৎ ব্যাপারটা কিন্তু ওই সমস্ত লেখকদের পক্ষে যথেষ্ট অপমানকর। তো জিৎ শুধু জঞ্জালই বেছে ফেলছেন যে এগুলো তার কাছে এখন জঞ্জালের মতো, এবং তিনি এই জঞ্জাল তিনি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছেন। প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি ভূমধ্যসাগরের মধ্যেখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম। এই যে ঘটনাটা প্যারিসের আহ যে ঘটনাটা ঘটেছিল, প্যারিসের মানুষরা যখন শুনতে পেল, বাকিরা জানলো, তখন এইভাবে হেসেছে যে আমি যখন ভূমধ্যসাগরে ছিলাম, ভূমধ্যসাগর আহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর, যেটাকে মেডিটেরিয়ান সি আমরা বলি। মনে করা হতো যে এটি পৃথিবীর মাঝখানে রয়েছে, রোমানরা মনে করতো, এই জন্য এটাকে ভূমধ্য সাগর এরকম নাম দেওয়া হয়েছে। তো তিনি লেখক তখন জাহাজে ছিলেন, এই খবরটা শুনতে পেয়েছিলেন যে এড্রেজিদ এমন করছেন আর কি। তো খবরটা কিভাবে পেয়েছিলেন সেটি বেতারে ছড়িয়ে দেওয়া হয়েছিল জাহাজে। জাহাজে কিছু নিউজ, মানে মূলত গুরুত্বপূর্ণ কিছু খবর খুব সংক্ষেপে জাহাজে যারা যাত্রী আছে বা যারা কর্মচারী আছে, 100 লাইনে দৈনিক একটি কাগজ প্রতিদিন প্রকাশিত হয়। সেটা বিভিন্ন বেতার মারফত, মানে কিছু যেমন আগে টেলিগ্রাম ছিল, সেই টেলিগ্রাম মারফত সেইভাবে সংগ্রহ করা হতো এবং সেই খবরগুলো পরিবেশ করা হতো। এখানে রয়টার বলে একটি কথা বলা হয়েছে। রয়টার একটি নিউজ সার্ভিস প্রোভাইডার। রয়টার একটি সংস্থা। রয়টারের একটি লোগো আছে, সেটি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সে রয়টার কিন্তু প্রথমে লন্ডনেই প্রতিষ্ঠিত হয়েছিল, এর সূচনা হয়েছিল। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, সম্ভবত 2008 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে রয়টারের সেই সংবাদ সংস্থার সদর দপ্তর। সেই রয়টারের মাধ্যমে কিন্তু খবরটা এসেছিল, এবং জাহাজের টাইপ করা যে 100 লাইনি দৈনিক কাগজ, সেটি সাড়ম্বরেই খবরটা প্রকাশ করেছিল। তো অপমানিত লেখকরা তিন ডবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন। কারণ অন্যের হাতে পড়লে অপমানিত হবে তারা, তাই নিজেদের হাতেই যাতে বইগুলো ফিরে আসে, তাই কিছু লোক নিয়োগ করেছিলেন যারা ওই অকশানে যাবে, নিলামে যাবে, এবং এই বইগুলো তারাই কিনে নেবে এবং লেখককে আবার ফিরিয়ে দেবে। নাহলে লেখকের মান সম্মান আর কিছু থাকবে না। ওই লেখকদের, যে সমস্ত লেখকদের বইগুলো অকশানে বিক্রি করে দেওয়া হয়েছিল, যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল। তো বাংলাদেশে নাকি, অর্থাৎ এই বাংলায় নাকি একবার এরকম টিকিট বা টিকি, এক জায়গায় এখানে দেখেছি যে এটা টিকির কথা বলা হয়েছে। অর্থাৎ মূলত জোড়াসাঁকোর যে কালীপ্রসন্ন সিংহ তিনি ছিলেন, যিনি হুতুম পাচার নকশা এই গ্রন্থটা লিখেছিলেন, তিনি বিভিন্ন সময় টিকিধারী বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে তার জোর তর্ক বিতর্ক হয়েছে, এবং সেই তর্ক বিতর্কে তিনি সেই ব্রাহ্মণদের পরাজিত করেছেন এবং তাদের টিকি তিনি কেটে তিনি নিজের সংগ্রহে রেখে দিয়েছিলেন। এরকম 51খানা টিকি নাকি তিনি তার সংগ্রহে রেখেছিলেন। সেই টিকি বিক্রির কথাই বলা হয়েছে এখানে, সেটাই কিন্তু মূলত মনে করা হচ্ছে। তা শুনতে পাই এরা নাকি জিতকে কখনো ক্ষমা করেননি, এই সমস্ত লেখকরা, তাদেরকে এইভাবে অসম্মান করা হয়েছে, এই জন্য জিতকে আর কোনোদিন ক্ষমা করেননি। আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে? এই যে বই সম্পর্কে এত কথা বলছি, বই পড়ার প্রয়োজনীয়তার কথা এত ভাবে বলছি, কিন্তু বাঙালির কি সেই চেতনা বা জ্ঞান কি ফিরবে? তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। বাঙালির কি জ্ঞান তৃষ্ণা নেই? সে কি জানতে চায় না? অবশ্যই চায়। আমার বেদনাটা সেইখানে। বাঙালি যদি হটেনটট হতো তবে কোনো দুঃখ ছিল না। হটেনটট একটি যাযাবর গোষ্ঠী, উপজাতি, তারা দক্ষিণ আফ্রিকার একটি উপজাতি। তাদের সাথে সভ্য সংস্কৃতি বা সভ্যতার সাথে তার কোনো সম্পর্ক নেই, নানা কুসংস্কার নিয়েই তারা থাকে। তা বাঙালি তো সেরকম নয়, তাদের তো একটা সভ্যতা আছে, তাদের একটা সংস্কৃতি আছে। বাঙালি হটেনটট নয়। তো এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি। জ্ঞান তৃষ্ণা তার প্রবল, জ্ঞানের ইচ্ছা তার প্রবল, কিন্তু বই কেনা বেলার সে অবলা, তখন সে যেন কিছুই জানে না। আবার কোনো কোনো বেশরম বলে, কোনো যাদের লজ্জা নেই তারা বলে আর কি, বাঙালির পয়সার নাকি অভাব। বটে, কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা যে বাঙালির পয়সার অভাব? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে, বাঙালি তো ফুটবল খেলা দেখতে চায়, তখন তো পয়সার তার অভাব বোঝা যায় না। না সিনেমার টিকিট কাটার কিউ থেকে, সিনেমার টিকিট কাটার লাইনেও তো এত লাইন পড়ে, বাঙালিরা তো পয়সা দিয়ে সিনেমার টিকিট কাটে। তাহলে এটা তাদের একটা হ্যাবিট হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তাই এই কথাটা বলা কিন্তু কখনোই সমীচীন নয় বা সঠিক নয়। থাক, আমাকে খামোখা চটাবেন না।
বৃষ্টির দিন খুশ গল্প লিখবো বলে কলম ধরেছিলাম, তাই নিয়ে লেখাটা শেষ করি। গল্পটা সকলেই জানে, কিন্তু তার গূঢ়ার্থ কালমাত্র বুঝতে পেরেছি। আরব্য উপন্যাসের গল্প। তা বলছে, লেখক বলছেন যে আমাকে শুধু শুধু চটাবেন না। আমি তো একটা খুশির গল্প, খুশ গল্প বা আনন্দের গল্প আমি লিখবো বলে কলম ধরেছিলাম, সেরকমই লিখবো ভেবেছিলাম। যাই হোক, একটা লেখা দিয়ে শেষ করি, তাই দিয়ে আমি শেষ করি। গল্পটা সকলেই জানেন, কিন্তু তার গূঢ়ার্থ মানে গভীর অর্থটা কালকে আমি জানতে পেরেছি। এটি আরব্য উপন্যাসেরই একটি গল্প। এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন। একজন রাজা তার হেকিম বা চিকিৎসকের একটা বই তিনি হাতাতে চেয়েছিলেন, মানে চুরি করতে চেয়েছিলেন বা কিছুভাবে জোগাড় করতে চেয়েছিলেন, কিছুভাবে পাচ্ছিলেন না। ফলে তাকে খুন করলেন। যখন বইটা তার হাতে এলো, হস্তগত হলো, তখন রাজা বাহ্যজ্ঞান হারিয়ে, অর্থাৎ তার কোনো বাইরের আর চেতনা নেই, বই পড়েই যাচ্ছেন। কিন্তু পাতায় পাতায় এমনই জুড়ে গেছে, পাতা পাতা জুড়ে গেছে, যে বারবার আঙ্গুল দিয়ে রাজাকে কি করতে হচ্ছে, মুখ থেকে থুতু নিয়ে জোড়াগুলো ছাড়িয়ে পাতা উল্টোতে হচ্ছে। এদিকে হাকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে কোনোভাবে রাজা তাকে মারতে পারে, এই জন্য প্রতিশোধের ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি পাতায় পাতায় কোণার দিকে একরকম মারাত্মক বিষ মাখিয়ে রেখেছিলেন। রাজার আঙ্গুল যেই তার বিষগুলো মেখেছে আঙুলে এবং মুখে দিচ্ছে, ফলে বিষটা কিন্তু তার শরীরে ছড়িয়ে পড়েছিল। রাজাকে এই প্রতিহিংসার খবরটি, অর্থাৎ রাজা যে এরকম করবে এবং এই যে তিনি প্রতিহিংসা নিচ্ছেন, হেকিম, সেই খবরটাও তিনি কিন্তু একদম কেতাবের শেষ পাতায়, বইয়ের শেষ পাতায় তিনি লিখে গেছিলেন। সেইটা যখন রাজা পড়ল এবং যখন জানতে পারলো যে তিনি কি একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন, যে বিষ তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে, তিনি যখন বুঝতে পারলেন, তিনি কিন্তু বিষবাণের ঘায়ে ঢলে পড়লেন, অর্থাৎ মৃত্যু মুখে পতিত হলেন। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য, অর্থাৎ বাঙালি যে বই কিনতে চাইছে না, একদম বই থেকে পিছিয়ে রয়েছে, তার যে বিরাগ বই কেনার থেকে, সেটা দেখে মনে হয় সে যেন এই গল্পটা জানে, আরব্য উপন্যাসের গল্প। এবং বই কিনতে গেলে বা বই পড়তে গেলে এভাবে মৃত্যু হতে পারে, এই ভাবনা থেকেই সে হয়তো মরার ভয়ে আর বই কেনে না, বই পড়া ছেড়ে দিয়েছে। এখানে লেখক বেশ হিউমারের সাথে রসিকতা করে বাঙালি জাতির প্রতি কিছুটা ব্যঙ্গ করেই কিন্তু এই রচনাটা শেষ করলেন। এই ছিল এই গল্পের এই প্রবন্ধের আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অন্যান্য ভিডিওর জন্য তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।